আজকে আমরা দেখব আমাদের পাইপে ডিফারেন্ট ভ্যারিয়েশনের স্ট্রেস আছে, কিছু ইন্টারনাল আসে, কিছু এক্সটার্নাল হয়। স্ট্রেসটা আসে কি কারণে? কিছু ইন্টারনাল ফোর্সের কারণে, কিন্তু কিছু ইন্টারনাল ফোর্সের কারণে। এসব আমরা দেখেছি। তো এইসব ফোর্সের কারণে যে স্ট্রেসটা আমার পাইপে আসে, সেই পাইপটাকে কি করতে হবে? সেই স্ট্রেসকে উইথস্ট্যান্ড করতে হবে। সে উইথস্ট্যান্ড করতে গেলে তার একটা সার্টেন স্ট্রেংথ থাকতে হবে। ঠিক আছে? তো এখানে সিম্পলি একটা কথা বলছে, বিকজ অফ দ্য কমপ্লেক্স নেচার অফ দ্য কম্বাইন্ড স্ট্রেস ইন পাইপস, দ্য স্ট্রেসেস আর রেয়ারলি অ্যানালাইজড ইন ডিটেইল এক্সেপ্ট ফর লার্জ অ্যান্ড ইম্পর্টেন্ট পাইপলাইনস। তো সব পাইপলাইনের জন্য আমাদের এতগুলো ফোর্স স্ট্রেস ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ এই অ্যানালাইসিসটা অ্যাকচুয়ালি খুব টাফ হয়, কমপ্লিকেটেড হয়। যার কারণে কোনো এক সময় কেউ না কেউ হয়তো বা এরকম অ্যানালাইসিস করছে, এরকম কন্ডিশনের জন্য পাইপগুলো এরকম সাইজের নেওয়া হয়েছে, সেটার উপর ডিপেন্ড করে পাইপের থিকনেস অন্তত কি করে নেওয়া হয়, ডিটারমাইন করে নেওয়া হয়। বাট একেবারে যদি কোনো বড় লার্জ পাইপ হয় এবং ইম্পর্টেন্ট পাইপলাইন হয়, ঠিক আছে, ইম্পর্টেন্ট পাইপলাইন বলতে বোঝাচ্ছে তোমার ধরো নিউক্লিয়ার বর্জ্য মানে ট্রান্সমিট করে নিয়ে যাইতে হবে, তখন পাইপটাকে অবশ্যই অ্যানালাইসিস করে একেবারে পাইপটাকে কমপ্লিটলি প্রোটেক্টেড অবস্থায় কনস্ট্রাক্ট করতে হবে। আবার লার্জ পাইপ, যে পাইপগুলো ডায়ামিটারের আগে কোনো পাইপের সঙ্গে হয়তো বা মিল নাই, বা ইন্টারমিডিয়েট লেভেলের কোনো ডায়ামিটার, যেরকম কোনো ডিজাইন করা হয় না, বা হয়তো টোপোলজিটা ডিফারেন্ট, মানে যেমন গ্রাউন্ড কন্ডিশন, সয়েল কন্ডিশন, ইভেন অনেক সময় পাহাড়ের মধ্যে দিয়ে পাইপলাইন নিয়ে যাইতে হচ্ছে। তো ডিফারেন্ট ফেনোমেনার জন্য আমাদের কি করতে হতে পারে? লার্জ এবং ইম্পর্টেন্ট পাইপলাইনের জন্য এসব অ্যানালাইসিস করতে হয়। তাছাড়া জেনারেলি ছোটখাটো যে ধরো নদী থেকে পানি নিয়ে যাচ্ছ, সেটার জন্য প্রতি ক্ষেত্রে তোমাকে অ্যানালাইসিস করতে হবে না। ঠিক আছে? এখন এই জিনিসটা তোমরা জানো, মানে স্ট্রাকচারালি প্রেসার পাইপ মাস্ট রেজিস্ট দ্য ফলোইং ফোর্সেস সিঙ্গলি অর ইন কম্বিনেশন। তো বলতেছে পাইপকে স্ট্রাকচারালি যদি স্টেবল থাকতে হয়, তাহলে কি কি ফোর্সকে রেজিস্ট করতে হবে? সিঙ্গলি মানে একটা ফোর্স রেজিস্ট করবে, অথবা অনেকগুলো ফোর্সের কম্বিনেশনকে রেজিস্ট করবে। কি কি? একটা হলো ইন্টারনাল প্রেসার ডিউ টু দ্য ফুল হেড অফ দ্য ওয়াটার টু হুইচ দ্য পাইপ ক্যান বি সাবজেক্টেড। মানে পাইপ যখন ফুল প্রেসারে বা ফুল ফ্লো করবে, তখন যে প্রেসারটা ডেভেলপ হবে, সেই প্রেসারের জন্য পাইপটাকে ডিজাইন করতে হবে। তারপর আনব্যালেন্সড প্রেসার অ্যাট দ্য বেন্ড, কন্ট্রাকশন অ্যান্ড ক্লোজার্স। বলতেছে প্রেসারটা আনব্যালেন্স হয়ে যায়। এডিশনাল থ্রাস্ট ক্রিয়েট হয় কোথায়? যখন পাইপলাইনে কোনো বেন্ড আসে বা কন্ট্রাকশন হয়, মানে বড় পাইপলাইন থেকে হঠাৎ করে ছোট পাইপলাইন অ্যাড হয়ে যাচ্ছে, বা ক্লোজার, যেখানে পাইপলাইন শেষ হয়ে যাচ্ছে, এরকম জায়গায় এডিশনাল স্ট্রেস ডেভেলপ হয়, এটাকেও উইথস্ট্যান্ড করতে হবে। তারপর ওয়াটার হ্যামার অর ইনক্রিজ ইন্টারনাল প্রেসার কজড বাই দ্য সাডেন রিডাকশন ইন দ্য ভেলোসিটি অফ দ্য ওয়াটার বাই র্যাপিড ক্লোজিং অফ দ্য গেট অর ভালভ। তো বলতেছে ওয়াটার হ্যামার ফেনোমেনার কারণে পাইপটাকে কি করতে হয়? এই ওয়াটার হ্যামার ফোর্সটাকে কি করতে হবে? রেজিস্ট করতে হবে। এরপর হলো এক্সটার্নাল লোড ইন দ্য ফর্ম অফ ব্যাকফিল, ট্রাফিক অ্যান্ড দেয়ার ওন ওয়েটস বিটুইন এক্সটার্নাল সাপোর্টস। তো বলতেছে এক্সটার্নাল যে লোডগুলো, পাইপটা মাটির নিচে থাকলে উপরে ব্যাকফিল দ্বারা পূর্ণ করে দিব, এর উপর দিয়ে গাড়ি চলাচল করবে, বা তাদের নিজস্ব ওয়েট আছে, এই সব লোডকেও কিন্তু কি করতে হবে? পাইপকে উইথস্ট্যান্ড করতে হবে। এরপর টেম্পারেচার ইনক্লুডেড এক্সপ্যানশন অ্যান্ড কন্ট্রাকশন। টেম্পারেচার বেড়ে গেলে পাইপগুলো একটু লং হয়ে যায়, লং করে, আর টেম্পারেচার কমে গেলে কন্ট্রাক্ট করে। এটার কারণে কি হচ্ছে? পাইপের মধ্যে যে স্ট্রেসগুলো তৈরি হচ্ছে, সেই স্ট্রেসগুলো যাতে রেজিস্ট করে। তো বলতেছে আমার একটা পাইপ ডিজাইনের ক্ষেত্রে এই একটা ফোর্সকে নিয়ে আমরা ডিজাইন করতে পারি, বা এগুলোর কিছু কম্বিনেশন নিয়ে কাজ করতে পারি। কম্বিনেশন বলতে বোঝাচ্ছে ধরো কোনো একটা পাইপলাইন মোটামুটি বেন্ড টাইম, তখন কিন্তু তোমার আনব্যালেন্স প্রেসার ফর বেন্ড ক্যালকুলেট করতে হচ্ছে না। বা কোনো একটা জায়গায় তুমি গেলা যেখানে তোমার ব্যাকফিল ট্রাফিক প্রয়োজন নেই, কারণ পাইপলাইনটাকে তোমাকে গ্রাউন্ডের উপর রাখতে হচ্ছে, মাটি দ্বারা ভরাট করতে হচ্ছে না। ঠিক আছে? সেক্ষেত্রে তোমাকে কিন্তু আবার কি করতে হবে না, এই লোডটাকে ক্যালকুলেট করতে হবে না। তো বলতেছে ডিমান্ড বেজে তোমাকে কি করতে হবে? লোডের কম্বিনেশন করতে হবে এবং সেটার জন্য অ্যানালাইসিস করতে হবে, যদি তুমি অ্যানালাইসিস করতে চাও। ওকে, এরপর বলতেছে পাইপ জয়েন্ট। তো আমরা তো সিম্পলি ধরো 100-150 কিলোমিটার একটা পাইপলাইনে একটা পাইপ পাবো না, আমাদের কি করতে হবে? পাইপের ডিফারেন্ট সেগমেন্ট নিয়ে সেগুলোকে জয়েন্ট করে দিতে হয়। ঠিক আছে? এখন জয়েন্ট যে ম্যাটেরিয়াল দিয়ে করে দিব, বা জয়েন্ট যা দিয়ে করে দিব, তার কিছু রিকুইজিটস আছে বা কিছু রিকোয়ারমেন্টস আছে, যে রিকোয়ারমেন্ট গুলো থাকলেই বলতে পারি যে আমার পাইপের জয়েন্ট গুলো এডুকেট হয়েছে। যেমন ইমপারফিয়াসনেস। ইমপারফিয়াসনেস বলতে বোঝাচ্ছে এই জয়েন্ট যখন দুইটা পাইপকে ধরে রাখবে, তখন এই জয়েন্ট লোকেশন দিয়ে বা জয়েন্ট দিয়ে
বাইরে থেকে কোনো লিকুইড ভিতরে ঢুকবে না বা ভিতর থেকে কোনো লিকুইড বাইরে যাবে না। ইলাস্টিসিটি, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। জয়েন্টগুলো কি ইলাস্টিক হইতে হবে। জয়েন্টগুলোকে কেন ইলাস্টিক হইতে হবে, কারণ আমাদের ধরো এটা একটা পাইপের সেগমেন্ট, এই পাইপের একটা সেগমেন্ট, ঠিক আছে, দুইটা পাইপের সেগমেন্ট, এই জায়গায় তুমি জয়েন্ট করে দিলে, এই জয়েন্টটাকে তোমাকে কি করতে হবে, ইমপারভিয়াস হইতে হবে, যাতে ভেতর থেকে কোনো লিকুইড বের হয়ে না আসে, বাইরে থেকে লিকুইড কোনো কখনো যাতে ভিলের ভিতরে নেওয়া যায়। ইলাস্টিসিটি, কারণ জানি আমার এই পাইপের সেগমেন্টটা টেম্পারেচারের কারণে কি হবে, ইলং করবে, কন্ট্রাক্ট করবে। এখন এই জয়েন্টের জায়গা, জয়েন্টটাই যদি কিছুটা ইলাস্টিক হয়, ধরো কখনো একটু লম্বা হইতে অ্যালাউ করতেছে, সে ব্রেক করতেছে না, আবার কখনো দেখা যাচ্ছে জয়েন্টে কি হয়ে যাচ্ছে, একটু চেপে আসতেছে। এই জয়েন্টটা হইতে পারে যে ইন্টারনালি পাইপগুলোকে মুভমেন্ট, মানে এই পাইপটা ভিতরের দিকে একটু সরে যাবে, বাইরের দিকে চলে আসবে। ভেতর দিকে কখন সরে যাবে, যখন টেনশনের টেম্পারেচার বৃদ্ধির কারণে পাইপগুলো বড় হয়ে যাবে, তখন জয়েন্টের ভিতর দিকে ঢুকে যাবে। আর যখন কন্ট্রাক্ট করবে, পাইপ ছোট হয়ে যাবে, জয়েন্ট থেকে বের হয়ে যাবে। অথবা জয়েন্ট ইটসেলফ কিছুটা কি করবে, ইলাস্টিক বিহেভ করবে। যখন কম্প্রেশন হবে, দুইটা পাইপ দুই দিকে ছুটে যাওয়ার চেষ্টা করবে, তখন কি হবে, জয়েন্টটা নিজে কিছুটা ফ্লেক্সিবিলিটির কারণে একটু বড় হয়ে যাবে। ইলাস্টিসিটি বলতেছে কি, ইলাস্টিসিটি বলতে বোঝাচ্ছে ব্রেক না করে, ফাটল না হয়ে আমার কি করা, ম্যাটেরিয়ালটা সাস্টেইন থাকা এবং তার কি শেপ ডিফর্ম হওয়া, ঠিক না। তো এই জয়েন্টগুলোকে আমাদের কি করতে হয়, কিছুটা ইলাস্টিক করতে হবে। কোথায়, যে এরিয়াতে তাপমাত্রার পার্থক্যটা খুব বেশি, ধরো দিনে এক ধরনের তাপমাত্রা হিউজ, রাতের বেলা আবার অনেক তাপমাত্রা কমে গেল, যেরকম মরুভূমির মধ্যে যে পাইপলাইন গুলো যায়, সেক্ষেত্রে কিন্তু এই জয়েন্ট গুলোকে অনেক সময় ইলাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করা হয়। ইলাস্টিক ম্যাটেরিয়াল ব্যবহার করলে কি হয়ে যাবে, টেম্পারেচারের যে ফ্লাকচুয়েশনটা আছে, সেই ফ্লাকচুয়েশনের কারণে আমার পাইপে কোনো ক্ষতি হবে না। এই জয়েন্ট গুলো কিন্তু সেই ইলাস্টিসিটি প্রপার্টির মাধ্যমে এই কম্প্রেশন এক্সপেনশনের যে স্ট্রেসটা আছে সেটাকে রিডিউস করে না। এবার স্ট্রেংথ অবশ্যই খেয়াল রাখতে হবে, পাইপের স্ট্রেংথের তুলনায় আমাদের কি এই পাইপ জয়েন্টের স্ট্রেংথ বেশি হবে। ডিউরেবিলিটি, তো এমন ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে যাতে আমার এটা ডিউরেবল হয়, অনেক দিন এটা টিকে থাকে। অ্যাডহেসিভনেস, অ্যাডহেসিভনেস বলতে বোঝাচ্ছে মানে অ্যাডহেশন মানে কি, মানে দুটো ডিফারেন্ট ম্যাটেরিয়ালকে একত্রিত করা। তো তোমার পাইপের ম্যাটেরিয়াল এক ধরনের হইতে পারে, আবার জয়েন্ট আরেক ধরনের ম্যাটেরিয়াল হতে পারে। তো জয়েন্টের ম্যাটেরিয়ালের ক্যাপাবিলিটি এমন থাকতে হবে সে যেন পাইপটাকে সুন্দরভাবে আঁকড়ায় ধরতে পারে। এরপর হলো অ্যাভেলেবিলিটি, তুমি যেটাই করো তোমাকে দেখতে হবে তুমি যেই জায়গাটাতে কনস্ট্রাকশন করতেছো সেই লোকেশনটাতে জয়েন্টিং ম্যাটেরিয়ালটা কি আছে কিনা, জয়েন্টিং ম্যাটেরিয়ালটা অ্যাভেলেবল কিনা, কারণ কখনো এটা রিপেয়ার করা লাগতে পারে, মেইনটেনেন্স প্রয়োজন, যাতে আমাকে রেডিলি লোকাল মার্কেট থেকে আমি এটাকে অ্যাভেল করতে পারি। এমন না যে তুমি বাংলাদেশে আসো, জাস্ট এই জয়েন্টটা তৈরি হয় কানাডাতে, তাহলে তোমাকে কিন্তু অনেক টাকা খরচ করতে হবে মেইনটেনেন্সের জন্য, রিপেয়ারমেন্টের জন্য, এবং টাইম লস হবে। ওয়ার্কেবিলিটি, ওয়ার্কেবিলিটি হলো মানে ভ্যারাইটি রেঞ্জ অফ এর কি আছে, জয়েন্ট টাইপ আছে। এখন তুমি কোন জয়েন্টটাকে অ্যাডপ্ট করবা, করবা কিভাবে, যাতে যেটাকে ইজিলি রেট করা যায়, মানে যেটা সহজেই এই জয়েন্টটাকে এস্টাবলিশ করা যায়, সহজেই মেইনটেইন করা যায়, এবং লোকাল যে আমাদের ওয়ার্কাররা আছে বা যে অথরিটির ওয়ার্কাররা আছে তারাই যাতে এই কাজটা করতে পারে, এমন জয়েন্ট তুমি নিয়ে আসতা যে জয়েন্টটা মেইনটেইন করা, মানে অ্যাসেম্বল করা, ডিসঅ্যাসেম্বল করা, এইসব কাজের জন্য তোমাকে এক্সপার্ট বাইরে থেকে এনে রেখে দিতে হচ্ছে যে শুধু জয়েন্ট নিয়ে কাজ করবে। তখন এটাতে ইকোনমিক্যালি একটা কি না, মানে ফিজিবল অ্যাপ্রোচ না, বা ইকোনমিক্যালি এটা হচ্ছে কি অপটিমাইজ অ্যাপ্রোচ না। তো ওয়ার্কেবিলিটি, যেটা সহজে ইনস্টল করা যায়, সহজে ডিসমেন্টেল করা যায়, সহজে যেটা অপারেট করা যায়, তেমন জয়েন্ট আমাদের ব্যবহার করতে হবে। মোস্ট অফ দ্য টাইম যেটা মাথায় রেখে এসব পাইপের জয়েন্টের সিলেকশন করা যায় সেটা হলো ইকোনমি, যেটা খরচ করলে আমার খরচের পরিমাণ মিনিমাম হবে, কিন্তু আমি আমার সেফটি এবং আমার পারপাস বেশি ম্যাক্সিমাইজ করতে পারবো, অ্যাচিভ করতে পারবো। তো ইকোনমিটা হবে এরকম, তুমি একবারে কম দামি ম্যাটেরিয়াল ব্যবহার করবো না, বা একবারে বেশি দামি ম্যাটেরিয়াল ব্যবহার করবে না, তোমার পারপাস সার্ভ করবে ডিজাইন পিরিয়ড পর্যন্ত। এটার জন্য মিনিমাম কত দামের ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে, কিভাবে অ্যাসেম্বল করতে হবে, কাকে দ্বারা করাইতে হবে, কখন করতে হবে, এগুলো ডিসিশন নিতে হবে, ইকোনমির উপর ডিপেন্ড করে। তো পাইপের কিছু জয়েন্ট সম্পর্কে আমরা জানবো। এগুলো হলো বাট ওয়েল্ড জয়েন্ট,
একটা হলো ই জয়েন্ট, একটা হলো ফ্লেঞ্জড জয়েন্ট, একটা হলো সকেট ওয়েল্ড জয়েন্ট, একটা হলো ভিক্টোরিক জয়েন্ট। মোটামুটি এই জয়েন্টগুলো ফোকাস করা হয়েছে আমাদের যে স্টিল যে পাইপগুলো ব্যবহার করা হয়, ডাকটাইল পাইপ, স্টিল পাইপ, এই পাইপগুলোর জন্যই আমাদের যে জয়েন্ট টাইপগুলো আছে সেই টাইপগুলো এখানে দেওয়া আছে। তো আমি ছোট ছোট ভিডিও ক্লিপস পাইছি এক জায়গা থেকে, ওপেন সোর্স থেকে, সেগুলো তোমাদের দিচ্ছি। জাস্ট তোমাদের কাজটা হবে কোন জয়েন্টটা কি, জয়েন্টের ফিগারটা মাথায় রেখে তোমাদের কনফিগারেশনটা জানতে হবে। এটা হলো বাট ওয়েল্ড জয়েন্ট। বাট ওয়েল্ড জয়েন্ট বোঝাচ্ছে একটা পাইপ সেগমেন্ট আর একটা পাইপ সেগমেন্ট, দুইটা পাইপ সেগমেন্টকে কি করা হয়েছে, একটা জায়গায় ওয়েল্ড করে দেওয়া হয়েছে। ওয়েলটা কি হয়ে যাবে, তোমার পাইপের সারফেস থেকে একটু উঁচুতে হবে। তো এখানে দেখো সিলভার কালার যে ড্রয়িংটা দেখা যাচ্ছে, কালার দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল পাইপ, আর পাইপের উপর এই ব্লু কালারের কোটিং দেওয়া আছে। যেহেতু এটা একটি স্টিল পাইপ, দ্যাটস ওয়াই করোসিভ রেজিস্ট্যান্সের জন্য আমাদের এখানে কি দেওয়া হয়েছে, উপরে কোটিং দেওয়া হয়েছে। তো আমার এখানে একটা ভিডিও দেখার চেষ্টা করি, ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবা তোমরা বাট ওয়েল্ড জয়েন্টটা কিভাবে দেওয়া হয়। ধরো এই যে দুইটা পাইপের সেগমেন্টকে আমরা কি করতে যাচ্ছি, অ্যাড করতে যাচ্ছি। অ্যাড করার আগে দেখো এখানে কিন্তু একটা গ্রুভ করে দেওয়া আছে, মানে পাইপের সারফেসটা কিছুটা গ্রুভ করে দেওয়া আছে। এরপর দক্ষ ওয়েল্ডার দ্বারা ওয়েল্ড করে দেওয়া হয়, যে ওয়েল্ডটা তোমার সারফেসের তুলনায় একটু বেশি করে দেওয়া হয়। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় বাট ওয়েল্ড জয়েন্ট। এই জয়েন্টটা কমপ্লিট হয়ে গেলে এই যে করোসিভ রেজিস্টিভ সারফেস আছে, ম্যাটেরিয়াল আছে, সেটা দিয়ে আমাদের ঢেকে দিতে হয়। এরপর আছে ই জয়েন্ট, যেটাকে স্পিগট অ্যান্ড সকেট পাইপ বলা হয়। স্পিগট অ্যান্ড সকেট পাইপ বলা হয়। এটা ছবিটা দেখতে কিছুটা এরকম, ছবিটা এরকম। তো এটা কিভাবে অ্যাচিভ হয় একটু দেখা যাক। এখানে একটি স্পিগট অংশ থাকে আর একটা সকেট অংশ থাকে। দেখো এই জয়েন্টটাতে দেখো, এইটা হলো একটা পাইপের সেগমেন্ট, এইটা হলো একটা পাইপের সেগমেন্ট। তো এই পাইপের সেগমেন্টের সাথে ডায়ামিটারটাকে একটু বাড়ায়ে একটা সকেট তৈরি করছে, ডায়ামিটারটাকে বাড়ায় একটা সকেট তৈরি করছে। দেখো এখানে পাইপের ডায়ামিটার যেখানে, আর এটাতে জয়েন্ট, এই জয়েন্ট এই ইয়েলো কালার দেখা যাচ্ছে, এই জয়েন্টটা ডায়ামিটারটা একটু বেশি। দ্যাটস ওয়াই সেম ডায়ামিটারের আরেকটা পাইপ এই সকেটের মধ্যে ঢুকে যাচ্ছে। সেম ডায়ামিটারের একটা পাইপ কি করতেছে, এই সকেটের মধ্যে ইনসার্ট করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটাকে হলো আমাদের ই জয়েন্ট বলা হয়। এরপর আছে ফ্লেঞ্জড জয়েন্ট। ফ্লেঞ্জড জয়েন্টের ছবিটা কিছুটা এরকম, যে সেম ডায়ামিটারের পাইপ জয়েন্টিং এর ক্ষেত্রে আমাদের পাইপের হেডটা কিছুটা কি হয়ে যায়, ফ্লেঞ্জড হয়ে যায়। আমরা ওয়েভ অ্যান্ড ফ্লেঞ্জ করি না বিমের, তো ফ্লেঞ্জড হয়ে যায়, এবং ফ্লেঞ্জ গুলোকে কি করা হয়, বোল্ট বা স্ক্রু দ্বারা অ্যাটাচ করে দেওয়া হয়। এটা ডিসমেন্টেল করা সহজ, মানে লাগানোর পর প্রয়োজন হলে সহজেই পাইপগুলোকে খুলে ফেলা হয়। তো এখানে দেখো একটা সিমিলার পাইপ, দুইটা সিমিলার ডায়ামিটারের যে পাইপটা থাকে, দুইটা ডায়ামিটারের পাইপের ইনটে তোমার কি থাকে, আমাদের এরকম ফ্লেঞ্জ দেওয়া থাকে। অ্যাকচুয়ালি ফুল কমপ্লিট করা থাকে, জাস্ট দুইটা অংশ, মাঝখানে একটা ম্যাটেরিয়াল দেওয়া হয়, যে ম্যাটেরিয়াল কি করে, এয়ার মানে ওয়াটার টাইটনেস দেয় এবং তাদের মধ্যে ঘর্ষণ রোধ করে, যার কারণে একটা ওয়াশারের মতো কিছু একটা ম্যাটেরিয়াল দেওয়া হয়, রাবারি ম্যাটেরিয়াল দেওয়া হয়। এর কারণে কি হয়ে যায়, তাদের মধ্যে বন্ডিংটা ভালো হয়, এই জায়গাটাতে লিক হয় না। তো এটা হলো আমাদের ফ্লেঞ্জড জয়েন্ট। এরপর সকেট ওয়েল্ড জয়েন্ট। সকেট ওয়েল্ড জয়েন্ট মানে কি, আগে যেরকম এই জয়েন্ট ছিল সেখানে কোনো ওয়েল্ড করা হয় নাই, বাট এই জায়গাটাতে আমাদের ওয়েল্ড করা হবে কিছুটা। তো এখানে খেয়াল করি কেমন, আমি স্টিল পাইপটি কিন্তু কথা বলতেছি সবগুলো এগুলো। তো এখানে তোমাদের একটা সকেট আছে, সকেটের মধ্যে আমাদের সিমিলার ডায়ামিটার পাইপ ইনসার্ট করে যাবে, আর বাইরের দিক থেকে আমাদের কি দিয়ে দিতে, ওয়েল্ড করে দিতে হবে। তো এটাকে বলতেছে আমাদের সকেট ওয়েল্ড জয়েন্ট। এরপরে যে টাইম সেটা হলো ভিক্টোরিক জয়েন্ট। এটা মনে করো হেভি ডিউটি যে পাইপলাইন গুলোতে মোটামুটি এই টাইপের জয়েন্টটা বেশি ব্যবহার করা হয়। এখানে দেখো এগুলো অনেকগুলো পার্ট থাকে। সিমিলার ডায়ামিটারের পাইপকে একটা ধরো রাবারি ম্যাটেরিয়াল দ্বারা প্রথমে কি করে দেওয়া, অ্যাটাচ করে দেওয়া হয় যাতে ওয়াটার টাইট হয়। তারপর এর উপরে দুইটা ফ্লেঞ্জ না, ডিসমেন্টাল রিং কি করে দেওয়া হয়, অ্যাড করে দেওয়া হয়। এটাকে বলা হয়
ভিক্টোরিক জয়েন্ট। ওকে, তো মোটামুটি এটাই ছিল আমাদের জয়েন্টের টাইপ। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এই চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। এই চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। এই চ্যাপ্টার আমরা কি দেখছি? সারফেস ওয়াটার কালেকশনটা কি, সারফেস ওয়াটার কালেকশনের এলিমেন্টগুলো কি, ইনটেক কাকে বলা হয়, ইনটেকের কি কি টাইপ আছে, ইনটেক ডিজাইন করতে গেলে কি কি রিকোয়ারমেন্টস লাগে, ইনটেক ডিজাইনে কি কি কনসিডারেশন মাথায় আনতে রাখতে হয়, ইনটেক বা ট্রান্সমিশন মেইন কাকে বলা হয়, তারপরে পাইপের জেনারেল ক্লাসিফিকেশনগুলো আমরা দেখছি, একটা প্রেসার পাইপের ডিজায়ারেবল কোয়ালিটি সম্পর্কে জানছি আমরা, পাইপের টাইপ ম্যাটেরিয়াল, কি কি ম্যাটেরিয়াল দিয়ে পাইপ হয় সেগুলো আমরা পড়েছি, একটা পাইপ লে করার স্টেপগুলো দেখেছি, পাইপের জয়েন্টসগুলো দেখলাম আজকে, তারপরে একটা পাইপের উপর কি কি ফোর্স অ্যাক্ট করে, তারপর স্ট্যাটিক হেডের জন্য ইন্টারনাল ফোর্স তৈরি হয় সেটা কিভাবে হয় সেটা আমরা দেখলাম, তারপর ওয়াটার হ্যামার ফেনোমেনাটা কি, তারপর ওয়াটার হ্যামারটাকে কিভাবে কন্ট্রোল করা যায়, পাইপের মধ্যে বেন্ড বা ক্রস সেকশন ক্রিয়েট করলেও যে ফোর্স হয় সেটা আমরা দেখেছি, টেম্পারেচারের চেঞ্জ যে ঘটে এর জন্য ফোর্স তৈরি হয়। তারপর আরেকটা ইম্পর্টেন্ট পোর্শন দেখছিলাম যে পাইপের মধ্যে যে এক্সটার্নাল ফোর্সগুলো আসে ইন দ্য ফর্ম অফ ব্যাকফিল, ট্রাফিক, কোনওয়েজ, এবং এর উপর ডিপেন্ড করে আমার পাইপে কতটুকু পার লিনিয়ার ফিটে কতটুকু স্ট্রেস আছে বা লোড ডেভেলপ হয় তার অ্যামাউন্ট আমরা ডিটারমাইন করতে পারছি। তো আমরা সেই অ্যামাউন্ট যদি ডিটারমাইন করতে পারি সেখান থেকে আমরা কিন্তু পাইপ ডিজাইন করতে পারবো, মানে পাইপের থিকনেস, পাইপের ডায়ামিটার, এক্সেট্রা ডিফারেন্ট প্যারামিটার। তো এই চ্যাপ্টারটা আমাদের শেষ করলাম। ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার তোমাদের ক্লাস টাইমে অথবা ক্লাস টাইমের বাইরে এডিশনাল একটা টাইমে তোমাদের এটার উপর সেকেন্ড কুইজ হবে। সেকেন্ড কুইজটা অ্যাজ ইট ইজ তোমাদের ফার্স্ট কুইজের মতো ডিউরেশন থাকবে, ফার্স্ট কুইজের মতো লেন্থের কোশ্চেন থাকবে, এবং তোমাদের সেম কি বলবো কনসিডারেশনই পরীক্ষাগুলো নেওয়া হবে। ঠিক আছে, তো মাঝখানে মোটামুটি আমাদের প্রায় 2 উইকের মতো আমরা সময় পাচ্ছি। এই 2 উইকের মধ্যে আমরা ইনশাআল্লাহ কি করে ফেলবো, আমাদের এই 2 উইকের মধ্যে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে পড়াটা সুন্দরভাবে গুছায় নিয়ে ভালোভাবে পরীক্ষাতে পারফর্ম করা এবং ফুল মার্কস ক্যারি করে আমরা যাতে মানে আমাদের কুইজের পার্টটাকে কমপ্লিট করতে পারি। ঠিক আছে, কোর্স ম্যাটেরিয়াল তোমাদের ক্লাসরুমে দিয়ে দেওয়া আছে, বা আমি তোমাদের আবারও দিয়ে দিব, এবং তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবা। কারো কোনো কোশ্চেন কোয়ারি থাকলে তোমরা ক্লাসরুমে আস্ক করতে পারো, মানে আমাদের ক্লাস টাইমে, অ্যাজ ওয়েল অ্যাজ অন্য সময়টাতেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, বাট সাবজেক্টেড টু মাই অ্যাভেলেবিলিটি আমি কিন্তু কনসালটেশন আওয়ারটা তোমাদের ক্লাসরুমে আমি পোস্ট করেছি, এই সময় যোগাযোগ করতে পারো বা এরপরও অ্যাভেলেবল টাইমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? জি স্যার। আমরা আজকে নতুন যে চ্যাপ্টারটা শুরু করতেছি সেটা হলো পাম্প অ্যান্ড পাম্পিং মেশিনারি। আমরা তো এতক্ষণ ধরে দেখলাম যে এতদিন ধরে দেখলাম যে আমার গ্রাউন্ডে পানি থাকে, ওয়েলের মাধ্যমে সেই পানিটাকে আমি তুলে নিয়ে আসি, বা আমার সারফেস ওয়াটার একটা সোর্সে পানি থাকে, সেখান থেকে ওয়াটারটা পাইপলাইন, ট্রান্সমিশন মেইন, ইনটেক মেইনের মাধ্যমে আমরা এক্সট্র্যাক্ট করি, ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে যাই বা ডিস্ট্রিবিউশন সিস্টেমে পাঠাই দিই। বাট এই জিনিসটা পানিটাও একটা পাইপের মধ্যে আপনি আপনি ফ্লো করবে না যদি না গ্রাভিটিতে থাকে। মোস্ট অফ দ্য টাইম পাইপ তো আমরা কি গ্রাভিটি ফলো করে লে করতে পারি না, তাই না? পারি কি আমরা? দ্যাটস ওয়াই আমাদের এখানে পাইপের মধ্যে প্রেশার ইনডিউস করার জন্য, প্রেশারাইজ করার জন্য আমাদের কোনো এক্সটার্নাল এনার্জি সোর্স অ্যাড করতে হয় বা এক্সটার্নাল কোনো এনার্জি অ্যাপ্লাই করতে হয়, সেটাই হলো আমাদের পাম্পিং এনার্জি। তো পাম্প কাকে বলা হয়, পাম্প সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি। পাম্প বলতেছে pump is a mechanical device used to convert its energy to that of pressure in a liquid in order to move the liquid from a lower elevation to a higher elevation. Okay, এটা বলার আগে শেয়ার কাইন্ডলি ক্লাস শেষের 5 মিনিট আগে আমাকে একটু রিমাইন্ডার দিবা। ওকে, 9:35। জি স্যার জানেন। আচ্ছা, তো পাম্প কি বলতেছে? পাম্প হলো একটা মেকানিক্যাল ডিভাইস, সরি সরি পাম্প হইলো একটা মেকানিক্যাল ডিভাইস, যে ডিভাইসটা কি করে,
তার এনার্জিটাকে কনভার্ট করে লিকুইডের মধ্যে প্রেসার এনার্জি ইনডিউসড করে, যার কারণে লিকুইডটা প্রেসারাইজড হয় এবং স্যার কথা আটকে আসতেছে স্যার কিছুটা। কথা আটকে আসতেছে, দাঁড়াও। আচ্ছা, পাম্প হইলো একটা মেকানিক্যাল ডিভাইস। তার কাজ হইলো সে তার এনার্জিটাকে লিকুইডের মধ্যে প্রেসার এনার্জিতে কনভার্ট করে, যার কারণে লিকুইডটাকে প্রেসারাইজ লিকুইডটা লোয়ার এলিভেশন থেকে হায়ার এলিভেশনে ট্রান্সমিট হয়। তো বিষয়টা হলো, এইটা হলো পাম্প। এই পাম্পটা রোটেশনের মাধ্যমে একটা সাকশন ক্রিয়েট করে, যে সাকশন ক্রিয়েশনের মাধ্যমে আমাদের কি হয়, পাইপের মধ্যে যে লিকুইড আছে, লোয়ার এলিভেশনে থাকা লিকুইড, সে লিকুইডটাকে সে কি করে, সাক করে উপরে নিয়ে আসে। তো বিষয়টা হয়ে গেল। এখানে একটু খেয়াল করি, এই কনফিগারেশনটা যদি আমি একটু বোঝার চেষ্টা করি। এখানে ধরো এটা একটা ফ্রি সারফেসে ওয়াটার আছে, এর মধ্যে একটা পাইপ অ্যাড করা আছে। এখন বলো, সিম্পলি যদি আমার ওয়াটারটা থাকে, ওয়াটারের উপর প্রেসারটা কি থাকে, অ্যাটমসফিয়ারিক না? এক গ্লাস পানি, তাহলে গ্লাস পানির সারফেসের উপর ওয়াটারটা কি হবে, অ্যাটমসফিয়ারিক প্রেসার, ঠিক না? আচ্ছা, অ্যাটমসফিয়ারিক প্রেসারের কারণে দেখবা তুমি যদি পাইপ নিমজ্জিতও করো, দেখো পাইপের মধ্যে এই লেভেল পর্যন্ত পানি থাকবে। এখন তুমি যখন এই পাম্পটাকে রোটেট করাবা, তখন কি করবে, পাম্পটা এই পাইপের মধ্যে থাকা যে এয়ারটা আছে বা যা আছে তাকে কি করে দিবে, টেনে উপর দিকে উঠায় দিবে, তাই না? যখনই টেনে উঠায় দিবে, তখন এই পাইপের মধ্যে কি নেগেটিভ প্রেসার তৈরি হচ্ছে, মানে অ্যাটমসফিয়ারিক প্রেসারের তুলনায় প্রেসারটা কম হয়ে যাচ্ছে। যখনই প্রেসার কম হয়ে যাচ্ছে, ওয়াটার কি করে, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে ট্রান্সমিটেড করে, ঠিক আছে? তখন এর ভেতর থেকে পানিটা এই সাকশন এরিয়ার মধ্যে দিয়ে একবার পাম্পে যায় এবং পাম্প থেকে বেরিয়ে যায়। পাম্প থেকে যখন ওয়াটারটা বেরিয়ে যায়, তখন এই পাম্প থেকে এনার্জিটা ওয়াটারের মধ্যে প্রেসার এনার্জি তৈরি করে, ঠিক আছে? প্রেসার এনার্জি তৈরি করার কারণে ওয়াটারটা প্রেসারাইজড হয়, আর প্রেসারাইজড ওয়াটারটা কি করবে, এগেইনস্ট গ্র্যাভিটির উপর দিকে ট্রাভেল করতে পারে। এটাই বলতেছে, ওয়াটারটাকে লোয়ার এলিভেশন থেকে হায়ার এলিভেশনে নিয়ে যাওয়ার জন্য যে মেকানিক্যাল ডিভাইসটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় পাম্প। পাম্প যখন পানিটাকে টেনে তুলছে, এখানে সাকশনের কারণে টেনে তুলতেছে, আর সে এনার্জি ইনডিউস করে, প্রেসার এনার্জি করে, প্রেসারাইজ করে ওয়াটারটাকে বের করে দিচ্ছে। তো এই ডিভাইসটাকে বলা হয় আমাদের পাম্প। বুঝতে পারলাম পাম্পের কাজটা কি? তো এটা বলতেছে, a pump is a device that moves fluids, liquid or gases, or sometimes slurries. ট্রিটমেন্ট প্ল্যান্টে যে লিকুইড সলিডের যে মিক্সচার আছে সেই স্লারিজ by mechanical action, typically converted from electrical energy into hydraulic energy. ইলেকট্রিক্যাল এনার্জির জন্য বলতেছে যে ইলেকট্রিসিটি ব্যবহার করে আমার এই পাম্পটাকে অপারেট করা হয়। এই পাম্প অপারেশনের পর আমার লিকুইডটার মধ্যে প্রেসার প্রপার্টি ডেভেলপ হয়, মানে হাইড্রোলিক এনার্জি ইনডিউসড হয় ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহার করে, কারণ ইলেকট্রিসিটি ব্যবহার করে হয়তো আমার পাম্পটাকে আমরা অপারেট করি। তো আমরা কি বুঝতে পারছি পাম্পটা কি, পাম্পের বেসিক কাজটা কি? পাম্পের কাজ হলো তার এনার্জিটাকে কনভার্ট করা লিকুইডের মধ্যে প্রেসারে। তো পাম্পটার যদি আমি বলি, পাম্পিং স্কিম যদি বলি, আমাদের ওয়াটার সাপ্লাই সিস্টেমের পাম্পিং স্কিম হইতে পারে টু স্ট্রেস পাম্পিং বা সিঙ্গেল স্ট্রেস পাম্পিং হয়। সিঙ্গেল স্ট্রেস পাম্পিং বলতে বলছে এই সাইনটা হলো পাম্পের সাইন, মানে পাম্প কি করতেছে, কোন একটা সোর্স থেকে ওয়াটার কালেক্ট করে একটা এলিভেটেড, পাম্পের কাজে কি পানিটাকে কালেক্ট করা, সাক করে নিয়ে আসে এবং তাকে হায়ার এলিভেশন, তার তুলনায় বেশি উচ্চতাতে পানিটাকে পাঠায় দেওয়া। তো দেখো পানিটাকে একটা হায়ার স্টোরেজ পজিশনে নিয়ে যাচ্ছে, সেখানে হয়তো বা ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, মানে এই পাম্পটা কি করতেছে, উঁচুতে থাকা একটা ট্রিটমেন্ট প্ল্যান্টে পানি পাঠাচ্ছে, তারপর ট্রিটমেন্টের পর আন্ডার গ্র্যাভিটি ফ্লোতে আমার বাড়ি বাড়ি ওয়াটারটা পৌঁছায় যাচ্ছে। এটাকে বলে সিঙ্গেল স্ট্রেস পাম্পিং। আবার ডাবল স্ট্রেস বা টু স্ট্রেস পাম্পিং স্কিমটা কেমন, যে তোমার যে সোর্স আছে, সোর্স থেকে একটা পাম্প পানিটাকে জাস্ট কালেক্ট করে পাম্পের সেম এলিভেশনে রাখা ট্রিটমেন্ট প্ল্যান্টে পানিকে পৌঁছায় দেয় বা র ওয়াটারটাকে পৌঁছায় দেয়। যার কারণে এই পাম্পকে কি করতে হচ্ছে, শুধুমাত্র পানিটাকে ছাক করে ট্রান্সমিট করে দিতে হচ্ছে সেম এলিভেশনে, উপরে উঠাইতে হচ্ছে না, ঠিক আছে? এরপর ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর ট্রিটেড ওয়াটারটাকে আবার এক পাম্পের মাধ্যমে উঁচু জায়গাটাতে পাঠিয়ে দিতে হয় হায়ার এলিভেশনে। তাহলে এই পাম্পটা কি করতেছে, প্রথম পাম্পের মতো পানি ওয়াটারটাকে সাক করতেছে এবং হায়ার এলিভেশনে পৌঁছায় দিচ্ছে, এবং সেখান থেকে আন্ডার গ্র্যাভিটি আমাদের কি করে দিতে হচ্ছে, ডিস্ট্রিবিউট করে দিচ্ছে।
হচ্ছে। এটাই বলতেছে ওয়ান স্ট্রেস পাম্পিং স্কিম, আর এটা হলো টু স্ট্রেস পাম্পিং স্কিম। তো পাম্পগুলো কি কি হতে পারে, পাম্পের কাজ কি হতে পারে? পাম্পের একটা কাজ হলো তোমার গ্রাউন্ড ওয়াটারটাকে টেনে তোমার সারফেসে নিয়ে আসা। আমরা যেটাকে এই টিউবের মতো দেখি পাম্প, এটাও কিন্তু একটা পাম্প, হ্যান্ড পাম্প বলা হয়। তো গ্রাউন্ড ওয়াটারটাকে সারফেসে টেনে আনার জন্য পাম্প ব্যবহার করা হয়, আবার খুব বেশি গভীরে থাকা পানিটাকেও সারফেসে টেনে আনার জন্য পাম্প ব্যবহার করা হয়। আবার কি করা হয়, জাস্ট পানিটাকে তোমার সারফেসে আছে সেই পানিটাকে টেনে একটা এলিভেটেড লোকেশনে উঠাইতে হয়। দেখো এই পাম্পিং স্টেশন তোমার সারফেসে থাকা পানিকে কি করতেছে, একটা এলিভেটেড লোকেশনে পৌঁছায় দিচ্ছে। এটা হয়ে গেল তোমার কি এক ধরনের পাম্পের কাজ। আবার পাম্পের কাজ কি হচ্ছে, ট্রান্সমিশন লাইনে ওয়াটারটাকে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে ট্রান্সমিট করার জন্য পাম্প প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তো পারপাস ইন ওয়াটার সাপ্লাই সিস্টেম, ওয়াটার সাপ্লাই যে সিস্টেম আছে, ওয়াটার সাপ্লাই সিস্টেম বলতে কি বোঝাচ্ছে, ওয়াটারটাকে কোনো সোর্স থেকে ইররেসপেক্টিভ গ্রাউন্ড ওয়াটার এবং সারফেস ওয়াটার সোর্স থেকে ওয়াটারটাকে কালেক্ট করা, প্রয়োজন হলে তাকে ট্রিটমেন্ট প্ল্যান্টে পৌঁছায় দেওয়া, ট্রিটের পর ওয়াটারটাকে ডিস্ট্রিবিউশন সিস্টেমে পৌঁছায় দেওয়া, এটাই তো ওয়াটার সাপ্লাই অ্যাকচুয়ালি সিস্টেম। তো এখানে বলতেছে ওয়াটার সাপ্লাই সিস্টেমের মধ্যে আমাদের পাম্পের অবদানটা কি, পারপাসটা কি, বলতেছে to lift treated water to a elevated storage tanks so that it may flow automatically under gravity into the distribution system. তো আগের ছবিটাতে থেকে এটা প্রথম একটা কাজ হইতে পারে যে পাম্প ওয়াটারটাকে একটা এলিভেটেড স্টোরেজ ট্যাঙ্কে পৌঁছায় দিবে, পরবর্তীতে সেই এলিভেটেড ওয়াটার ট্যাঙ্ক থেকে ওয়াটারটা আন্ডার গ্রাভিটিতে আমাদের কনজিউমারের কাছে পৌঁছে যাবে। এটা একটা কাজ, এর জন্য পাম্প ব্যবহার হয়। টু ইনক্রিজ আর বুস্ট আপ দ্য ওয়াটার প্রেশার অ্যাট সার্টেন পয়েন্টস ইন দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম। এই ছবিটাতে একটু দেখো, আমার যে ওয়াটার ট্যাঙ্ক থেকে একটা পানি আসতেছে, ঠিক আছে, আমরা কোনো একটা ট্যাঙ্কের পাম্পের মাধ্যমে ওয়াটারটা ট্যাঙ্কে পৌঁছাইছি এবং ট্যাঙ্ক থেকে আউটলেট দিয়ে কি হয়ে যাচ্ছে, ধরো আন্ডার গ্রাভিটি ফোর্স ওয়াটারটা একটা পাইপলাইনের মাধ্যমে বের হয়ে আসতেছে। এখানে খেয়াল করার বিষয় হলো এমনও হইতে পারে যে একটা রিজার্ভার থেকে আমার যে সিটি যেখানে পানি পৌঁছাবে এটা ধরো 5-7 কিলোমিটার দূরে। তো 5-7 কিলোমিটার দূরে মানে কি 5-7 কিলোমিটার লেন্থের পাইপের মধ্যে দিয়ে ওয়াটারটা পাস করবে। তো লিকুইড যখন পাইপের মধ্যে দিয়ে পাস করবে তখন ফ্রিকশনাল লস হবে, হেড লস হবে, তাই না? তো তখন হেড লস মানে কি তোমার প্রেসার হেডও ড্রপ করে যাবে। তো এমন হচ্ছে যে তোমার ট্যাঙ্ক যে হাইটে আছে তার চেয়ে উঁচু এরিয়াতে তোমার বাড়ি ঘর আছে, মানে পাইপলাইনটা তোমার হরাইজন্টালি এসে পাইপলাইনটাকে আবার ভার্টিক্যালি কিছুটা ইনক্লাইন করতে হয়, তাই না? তাহলে এই পানির যে প্রেসার আছে সেই প্রেসারে হয়তোবা এই পাইপলাইনে অ্যাডুকুয়েট প্রেসারে আমার কনজিউমাররা পানি পাচ্ছে না, তখন এই ইন্টারমিডিয়েট লোকেশনে আমাদের বুস্টার পাম্প ব্যবহার করা হয়। যে পাম্পটা কি করা হয়, লো প্রেসারের ওয়াটারটাকে নিয়ে ওয়াটারটাকে প্রেসারাইজড হাই প্রেসারাইজড করে পাইপলাইনে পৌঁছায় দেয়। তাহলে এই পাম্পটা কি করতেছে, লো প্রেসারের ওয়াটারটাকে নিয়ে এখানে প্রেসারাইজ করে আবার সামনের পাইপে পৌঁছায় দিচ্ছে। এটা পৌঁছায় দেওয়ার কারণে কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাওয়া পানিটা হাই প্রেসারাইজ, যার কারণে সে কি উঁচু জায়গাতেও পানিটাকে পৌঁছায় দিতে পারে। এটাকে বলা হয় বুস্টার পাম্প, মানে বুস্ট করা। এবার বলছে টু লিফট র ওয়াটার ফ্রম দ্য সোর্স টু ক্যারি ইট ট্রিটমেন্ট প্ল্যান্ট। সিম্পলি আমরা দেখলাম যে আমার এই পাম্পের কাজটা কি হচ্ছে, ওয়াটারটাকে কালেক্ট করা এবং ট্রিটমেন্ট প্ল্যান্টে পৌঁছায় দেওয়া। আরেকটা কিন্তু টু লিফট ওয়েল ওয়াটার টু এলিভেটেড স্টোরেজ টাইপ। এটা দেখো যে ওয়াটারটা আছে, একটা হলো তোমার গ্রাউন্ড থেকে ওয়াটারটাকে টেনে আনা ওয়েলের মাধ্যমে, ওয়েল দিয়ে পানিটাকে টেনে আনা সারফেসে। আবার অনেক সময় কি হয়, ওয়েল থেকে পানিটাকে টেনে এনে সে পানিটাকে ডিরেক্ট ওভারহেড ওয়াটার ট্যাঙ্কে পৌঁছায় দেওয়া হয়। যেমন এখানে এমন হইতে পারে যে এখানে একটা ওয়েল ছিল, কূপ ছিল, সেই কূপ থেকে পানিটাকে সাক করে এলিভেটেড ওয়াটার ট্যাঙ্কে পৌঁছায় দিচ্ছে। তো ওয়াটার সাপ্লাই সিস্টেম মোটামুটি এইগুলোই মানে আমার পাম্পের কাজ। এখন পাম্পের ক্লাসিফিকেশন, কত ক্লাসিফিকেশনের পাম্প হতে পারে এটা বলতেছে, ডিপেন্ডিং আপন দ্য ফাংশনস টু বি পারফর্মড পাম্পস ক্যান বি ক্লাসিফাইড ইনটু ভেরিয়াস ক্যাটাগরিজ। পাম্পকে ভেরিয়াস ক্যাটাগরিতে আমরা ক্লাসিফাই করতে পারি। একটা হলো বেসড অন দ্য ক্লাস অফ সার্ভিস, একটা হলো বেসড অন দ্য ফর্ম অফ মোটিভ। ক্লাস অফ সার্ভিস বলতে বোঝাচ্ছে আমি কি পারপাসে পাম্পটাকে ব্যবহার করতেছি, কোন লোকেশনে কোন কারণে পাম্পটা ব্যবহার করতেছি, এর উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন। বেসড অন মোটিভ পাওয়ার, কি এনার্জি ব্যবহার করে আমি পাম্পটাকে অপারেট করতেছি, মানে পাম্প চালাইতে আমি কি বিদ্যুৎ ব্যবহার করব, ওটা কি সোলার এনার্জি ব্যবহার করব, নাকি ডিজেল ব্যবহার করব, না স্টিম ব্যবহার করব। আরেকটা হলো বেসড অন দ্য মেকানিক্যাল প্রিন্সিপাল অফ অপারেশন, মানে আমার পাম্পটা কিভাবে অপারেট করতেছে, যার কারণে সে কোন এনার্জিকে কোন এনার্জিতে কনভার্ট করতেছে, এটার উপর ডিপেন্ড করে পাম্পের ক্লাসিফিকেশন।
তো প্রথমে যদি আমি পাম্পের ক্লাসিফিকেশন যদি আমি দেখি ক্লাস অফ সার্ভিসের উপর ডিপেন্ড করে কি কি ক্লাস অফ সার্ভিস আছে। একটা হলো ডিপ ওয়েল পাম্প। ডিপ ওয়েল পাম্প বলতে বোঝাচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশনের যে পাম্পটা সেটা হলো ডিপ ওয়েল পাম্প। মানে গ্রাউন্ডে থাকা যে পানি আছে সেই পানিটাকে আমি যে পাম্পের মাধ্যমে এক্সট্রাক্ট করে আমার সারফেসে নিয়ে আসবো, অথবা কোথায় নিয়ে যাইতে পারি আমরা আমাদের ওভারহেড ওয়াটার ট্যাঙ্কে, সেটাকে বলা হয় ডিপ ওয়েল পাম্প। মানে ওয়েল থেকে যে পাম্পটা ওয়াটারটাকে কালেক্ট করে নিয়ে আসবে। বলতেছে অপারেট ইন টিউবওয়েলস এন্ড পাম্প ওয়াটার ইনটু দ্য সার্ভিস রিজার্ভার অর ডিরেক্টলি ইনটু দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম। বলতেছে এই পাম্প, এটা হলো কি এই পাম্পে ডান পাশের ছবি দেখো, এটা হলো কি গ্রাউন্ডের উপরে পাম্প আছে এবং তার একটা সাকশন পাইপ, যে পাইপটা আমার ওয়েলের মধ্যে পানি পর্যন্ত ইনসার্ট, মানে এটা যে ওয়েল ছিল ওয়েলে এই লেভেল পর্যন্ত পানি আছে, আমার এই পাম্পের পাইপটা সে ওয়েলে ওয়াটার লেভেল থেকে নিচে নিয়ে যাওয়া হয়। এরপর পাম্প অপারেশনের পর এই মোটরটা, এই ডান পাশের বাম পাশের অংশটা হলো মোটর আর পাম্প হলো ডান পাশের অংশটা। এই পাম্প অপারেশনের মাধ্যমে পানিটাকে টেনে তোলা হয় এবং প্রেসারাইজ করে আমাদের কি করে দেওয়া হয়, হয় ডিস্ট্রিবিউশন সিস্টেমে পৌঁছায় দেওয়া হয় অথবা হায়ার এলিভেটেড রিজার্ভারে পৌঁছায় দেওয়া হয়। আবার পাম্প আছে একটা পাম্প, সে নিজেই পানির মধ্যে সাবমার্জ থাকে, মানে এই পাম্পটা কি ওয়েলের মধ্যে পানির মধ্যে সাবমার্জ থাকে, এটাকে বলে সাবমার্সিবল পাম্প। এই পাম্পটা পানির নিচে নিজে সাবমার্জ অবস্থায় ওয়াটারটাকে টেনে হায়ার এলিভেশনে পৌঁছায় দেয়। ঠিক আছে, ওয়েলের মধ্যে পাম্প ব্যবহার হলে তাকে বলে ডিপ ওয়েল পাম্প। এবার লো লিফট পাম্প একটা বলা আছে। লো লিফট পাম্প বলতে বোঝাচ্ছে যে পাম্প পানিটাকে প্রেসারাইজড করে অল্প উচ্চতাতে উঠাইতে পারে বা অল্প উচ্চতাতে পাঠায় দেয়, সেটাকে বলা হয় লো লিফট পাম্প। আরেকটা হচ্ছে হাই লিফট পাম্প। পাম্প পানিটাকে তার এলিভেশন থেকে কনসিডারেবলি হায়ার এলিভেশনে ওয়াটারটাকে লিফট করে। এখানে দুইটা অংশ আছে যেটা একটু খেয়াল করে এই ছবিটাতে। একটা পাম্প ডান পাশের নিচের ডান পাশের অংশটাতে থাকে, এটা একটা পাম্প। এই পাম্প কি করে তার থেকে লোয়ার এলিভেশন নিচু জায়গা থেকে পানিটাকে সাক করে নিয়ে আসে। আবার এমনও হতে পারে এই পাম্পটা কি তার থেকে আরেকটু উচ্চ জায়গা থেকে ওয়াটারটাকে কি করে আনে, সাক করে নিয়ে আসে। সাক করে তার কাছে আনলো, তারপর সে প্রেসার ইনডিউস করলো লিকুইডের মধ্যে, লিকুইডের প্রেসার ইনডিউস করে ওয়াটারটাকে হায়ার এলিভেশনে পৌঁছায় দিচ্ছে। এখন যে পাম্প যদি তার থেকে কম হাইটে ওয়াটারটাকে টেনে নিয়ে যায় অথবা তার থেকে সেম হাইটে ওয়াটারটাকে ট্রান্সমিট করে দেয়, তখন তাকে বলা হয় লো লিফট পাম্প। যেমন ট্রিটমেন্ট প্ল্যান্ট, ধরো এটা একটা ওয়েল, এখান থেকে দেখো প্রায় সেম এলিভেশনের আরেকটা রিজার্ভারে পানি নিয়ে যাবা, ঠিক আছে, মানে পাশাপাশি থাকা একই লেভেলে থাকা বা দূরে, ধরো হাফ মিটার, ধরো 10 মিটার দূরে পানিটাকে তোমাকে নিয়ে যেতে হবে, তখন তুমি এর মধ্যে একটা লো লিফট পাম্প দিবা। লো লিফট পাম্প দিলে কি হয়ে যাবে, এই পাশ থেকে এই কম্পার্টমেন্ট থেকে লিকুইডটা পাম্পের মাধ্যমে অপর কম্পার্টমেন্টে কি করবে, ট্রান্সমিট করবে। তো এই ক্ষেত্রে পাম্পটাকে কিন্তু ওয়াটারটাকে এলিভেটেড লোকেশনে তুলতে হচ্ছে না, প্রায় সেম হাইট লোকেশনেই পাঠাতে হচ্ছে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় লো লিফট পাম্প। তো লো লিফট পাম্পটা কি হয়, পাম্পস দ্যাট লিফট সারফেস ওয়াটার এন্ড মুভ ইট টু এ নিয়ারবাই ট্রিটমেন্ট প্ল্যান্ট। সারফেস ওয়াটার এবং নিয়ারবাই ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে এলিভেশনের ডিফারেন্স খুবই কম থাকে, যার কারণে সারফেস ওয়াটার থেকে পানিটাকে ট্রিটমেন্ট প্ল্যান্টে ট্রান্সমিট করার জন্য লো লিফট পাম্প ব্যবহার করা হয়। কিন্তু লো লিফট পাম্প থেকে কিন্তু তুমি কি গ্রাউন্ড ওয়াটারটাকে তুলতে পারবে না। এরপর দিস মুভস লার্জ ভলিউম অফ ওয়াটার ইন এ রিলেটিভলি লো ডিসচার্জ প্রেসারস। তো বলতেছে এই ধরনের পাম্প হিউজ অ্যামাউন্টের পানি কি করতে, 5 মিনিট বাকি আছে স্যার। হ্যাঁ খেয়াল করছি। তো এই পাম্পগুলো কি করে, হিউজ অ্যামাউন্টের পানিকে ট্রান্সমিট করে নিয়ে যাইতে পারে, বাট যে পানিটা বের করে দিবে তার প্রেসারটা লো থাকে, অত হাই থাকে না। লো থাকার কারণেই সে তো বেশি উচ্চতাতে পানি পৌঁছাতে পারতেছে না, সে অল্প উচ্চতাতে পানি পৌঁছাচ্ছে বা সেম হাইটে পৌঁছাচ্ছে। ঠিক আছে, এটা কোথায় ব্যবহার করা হয়, অপারেট ফর এ স্মল হেড সাচ অ্যাজ ট্রিটমেন্ট প্ল্যান্টস ফর পাম্পিং ওয়াটার ফ্রম ওয়ান ইউনিট টু অ্যানাদার অ্যান্ড পাম্পিং ফ্রম রিজার্ভার সোর্স টু দ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট। বলতে বোঝাচ্ছে খুব অল্প হাইটে, ধরো তোমার এই জায়গাটাতে একটা রিভার গেছে, তো রিভারের ওয়াটার হাইট হলো এরকম, তুমি কি করতে পারো, পাম্প দিয়ে এখান থেকে পানিটাকে কি করতে পারো, একটা ট্রিটমেন্টের ইউনিটে নিয়ে যেতে পারো, বা একটা ট্রিটমেন্টের ইউনিট থেকে ওয়াটারটাকে কি করতে পারো, আরেকটা ট্রিটমেন্ট ইউনিটে নিয়ে যেতে পারো। মানে পাম্প থেকে হাইট গুলো ট্রিটমেন্ট প্ল্যান্টের হাইট খুবই ছোট হবে, আবার সাকশন যেটা করবে টেনেও তুলে আনবে কম গভীরতা থেকে।
ঠিক আছে, এগুলো হলো লো লিফট পাম্প। এরা প্রেসার কম দেয় কিন্তু এরা ডিসচার্জ অনেক বেশি দেয়, অনেক বেশি অ্যামাউন্টের পানিকে তারা ট্রান্সমিট করতে পারে। এরপর হলো হাই লিফট পাম্প। হাই লিফট পাম্পটা কি? the pumps that discharge treated water into the arterial mains are called the high lift pump. হাই লিফট পাম্প বলতে বোঝাচ্ছে তোমার ট্রিটমেন্ট প্ল্যান্টের যে পানিটা ক্লিয়ার হয়ে গেছে, ট্রিটেড হয়ে গেছে, সেই ওয়াটারটাকে আমাকে এখন কি করতে হবে? ডিস্ট্রিবিউশন রিজার্ভারে বা ওভারহেড ওয়াটার রিজার্ভারে পাঠাতে হবে। তো ওভারহেড ওয়াটার রিজার্ভারটা তোমার তো বাড়ির একবারে কাছাকাছি না, তাই না? বা সরি, ট্রিটমেন্ট প্ল্যান্টের তো কাছাকাছি না। এমন আছে যে ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে সায়দাবাদে আর ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক আছে তোমার শান্তিনগরে। তো এত দূর পর্যন্ত পানি যে আসবে পাইপলাইনের মধ্যে দিয়ে, তারপরে তো ট্যাঙ্কে উঠবে, ওভারহেড ওয়াটার ট্যাঙ্কে। তো এই মাঝামাঝি জায়গায় যে পাইপলাইন গুলো আছে, এই পাইপলাইনের মধ্যে প্রেসার, হাই প্রেসারে ওয়াটার থাকতে হয়। এই জায়গায় হাই প্রেসারাইজড ওয়াটার ইনডিউস করার জন্য আমাদের যে পাম্পটাকে ব্যবহার করা হয় তাকে বলা হয় হাই লিফট পাম্প। মানে যে পাম্পটা পানি বের করে যেটা দেয়, সে বের করে দেওয়া পানির মধ্যে হেড বেশি থাকে, প্রেসার বেশি থাকে। এটা বলতেছে দিস অপারেট আন্ডার হাই প্রেসার, অপারেট আন্ডার লার্জ হেড ফর পাম্পিং ওয়াটার ফ্রম ক্লিয়ার ওয়াটার রিজার্ভার টু দ্য এলিভেটেড ওয়াটার ট্যাঙ্ক অর ডিরেক্টলি ইনটু দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম। মানে লো লিফট পাম্প ব্যবহার করতেছো, তোমার সোর্স সারফেস ওয়াটার সোর্স থেকে পানিটা কালেক্ট করবা, পানিটা কালেক্ট করে ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে যাওয়া, বেশি উঁচুতে নাই। আবার ট্রিটমেন্ট প্ল্যান্টের একটা চেম্বার থেকে আরেকটা চেম্বার, একটা চেম্বার থেকে আরেকটা চেম্বার সেম এলিভেশনে রাখার জন্য আছে যেগুলো, সেগুলোকে ধরো এই তুমি লো লিফট পাম্প দিলা। কিন্তু তোমার যে ক্লিয়ার ওয়াটার আছে, সেই ওয়াটারটাকে তুমি যদি ডিস্ট্রিবিউশন রিজার্ভারে পাঠাতে চাও, তখন ওয়াটারটাকে প্রেসারাইজড করে পাঠাতে হয়। তখন আমাদের কি করতে হয়? হাই লিফট পাম্প ব্যবহার করতে হয়। এরপর আছে বুস্টার পাম্প, যেটা নিয়ে আমরা তোমাদের কথা বলছি। যে স্যার 9:38 বাজে স্যার। 9:38 বাজে, আমাদের আর 2টা ছিল। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আগামী দিন আমরা এখান থেকে আলোচনা করব। ওকে, নেক্সট ক্লাস কবে আছে আমাদের? কালকে আছে, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।